ডিয়ার স্টুডেন্ট, আমরা রয়েছি মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান শিক্ষা প্রতিষ্ঠানে। আজকে আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের ক্লাস করব। আজকে আমরা পড়ব পদার্থের অবস্থা, গঠন ও ধর্ম। তো পদার্থ জিনিসটা কি না, আমরা আশেপাশে যা কিছু দেখতে পাই আর কি, যেমন এই যে পেনটা, বোর্ড, দেয়াল, এই সমস্ত কিছু হচ্ছে বস্তু, আর এর উপাদান হচ্ছে পদার্থ। তো একটা পদার্থের তিনটে অবস্থা হয়। পদার্থের অবস্থা হচ্ছে তিনটে, সেগুলো হচ্ছে কি কি? কঠিন, তরল আর গ্যাসীয়। পদার্থ হচ্ছে এই তিন অবস্থায়: কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় অবস্থা। একটা পদার্থের এই তিনটে অবস্থা হতে পারে। যেমন উদাহরণ হিসেবে যদি দেখি, তাহলে কমন উদাহরণ হচ্ছে জল। জল হচ্ছে কীরকম না, তরল পদার্থ, এর কঠিন অবস্থা হচ্ছে বরফ, আর গ্যাসীয় অবস্থা হচ্ছে বাষ্প। এছাড়াও পদার্থের আরও একটা অবস্থা হয়, সেটা হচ্ছে পদার্থকে যদি অতিরিক্ত উত্তপ্ত করা হয়, মানে গ্যাসীয় অবস্থা থেকে আর কি, তাকেও যদি আরও উত্তাপ দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে পদার্থের যে মানে কণাগুলো আর কি, সেই কণাগুলো এলোমেলো হয়ে আর কি চারিদিকে ছড়িয়ে পড়ে, যেটাকে আমরা প্লাজমা অবস্থা বলি। কিন্তু সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই তিনটে। কমনলি আমরা যেটা দেখতে পাই, বরফ, জল আর বাষ্প, কঠিন, তরল আর গ্যাসীয়, এই তিনটে অবস্থা আমরা দেখতে পাই। তো একটা কঠিন পদার্থ, তাকে যদি আমরা তাপ দিই আর কি, কঠিনকে যদি তাপ দেওয়া হয়, তাহলে সেটা হয়ে যাবে তরল। তরলকে যদি তাপ দেওয়া হয়, তাহলে সেটা হয়ে যাবে গ্যাসীয়। তো সেটা আমরা কমন দেখতে পাই, বরফ, তাকে যদি একটু গরম করি আর কি, একটু যদি মানে খোলা জায়গায় রাখি, তাহলে পরিবেশ থেকে তাপ নিয়ে সেটা জলে পরিণত হয়। আর সেই জলকে যদি আমরা এবার যদি ওভেনে চাপিয়ে দিই, তাহলে সেই জল বাষ্পে পরিণত হবে, চোখের সামনেই দেখতে পাবো সেটা। তো এই হচ্ছে পদার্থের তিনটে অবস্থা। এবার এই যে বরফ থেকে যে জল হচ্ছে বা জল থেকে যে বরফ হচ্ছে, এই যে জায়গাটা, এটা একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, যে তাপমাত্রা আর কি, তাপমাত্রাতে আর কি এই বরফটা জল হবে, জলটা বরফ হবে, এই একটা ব্যাপার রয়ে যায়। তো কঠিন থেকে যখন তরলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে যে তাপমাত্রাটা, সেটাকে আমরা বলছি হচ্ছে গলনাঙ্ক। অর্থাৎ একটা কঠিন পদার্থ, সেটা যখন তরল পদার্থে পরিণত হচ্ছে, তাহলে যে তাপমাত্রায় সেই কঠিনটা তরলে পরিণত হবে, সেই তাপমাত্রাটাকে বলা হচ্ছে ওই কঠিন পদার্থের গলনাঙ্ক। যেমন বরফের গলনাঙ্ক হচ্ছে 0°C, এটা হচ্ছে বরফের গলনাঙ্ক। আবার যখন তরল থেকে বাষ্প হবে, বা তরল থেকে যখন গ্যাসীয় হবে, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে মানে তরল পদার্থ থেকে যখন গ্যাসীয় হয়, তখন তরলটা অ্যাকচুয়ালি ফুটতে শুরু করে। আমরা দেখতে পাই যখন হয়তো চা বানানোর জন্য আমরা জল বসিয়েছি, তো জলটা যখন ফুটতে শুরু করবে আর কি, মানে যখন বাষ্প হবে আর কি, তখন দেখব জলটা ফুটতে শুরু করেছে এবং উপর থেকে বাষ্প বেরোচ্ছে। তো সেইটাকে বলা হয় হচ্ছে স্ফুটনাঙ্ক। যেমন জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C, এটা হচ্ছে জলের স্ফুটনাঙ্ক। আবার যদি উল্টো দিক আসি আর কি, অর্থাৎ এখানে হচ্ছে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়তে গেলাম। এবার যদি আমরা জল থেকে যখন বরফের দিকে যাব, মানে জলকে ঠান্ডা করে বরফ করবো আর কি, অর্থাৎ সেটাকে বলা হচ্ছে হিমাঙ্ক। অর্থাৎ আমরা তরল থেকে এবার কঠিনে আসছি, সেটাকে বলছি হিমাঙ্ক। যেমন হচ্ছে জলের হিমাঙ্ক, সেটা হচ্ছে 0°C। তাহলে এটা দেখতে পেলাম যে বরফের গলনাঙ্ক আর জলের হিমাঙ্ক সেম জিনিস, দুটোই 0°C, কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি, সেটা লীন তাপের পার্থক্য। অর্থাৎ 0°C উষ্ণতার জল আর 0°C উষ্ণতার বরফ, এই দুটো মানে আপাতত তাপমাত্রা সেম, কিন্তু একটাই পার্থক্য, সেটা হচ্ছে জলের মধ্যে 80 ক্যালোরি তাপ, যেটা জলের হচ্ছে মানে বরফ গলনের লীন তাপ যেটা আর কি, জল পরিণত হওয়ার জন্য। তো বরফ গলনের লীন তাপ হচ্ছে 80 ক্যালোরি তাপ, সেটা ওই 1 গ্রাম জল হিসেবে যদি দেখি, তাহলে 80 ক্যালোরি তাপ জলের মধ্যে রয়েছে, বরফে সেটা নেই।
এইটুকুরা পার্থক্য। কিছু কিছু পদার্থ আছে যাদের হচ্ছে এই মধ্যবর্তী অবস্থাটা থাকে না, তরল জায়গাটা থাকে না, যেমন ন্যাপথলিন, ঠিক আছে, নিশাদল, এই ধরনের পদার্থগুলো এদের হচ্ছে ডাইরেক্ট এটা কঠিন থেকে ডাইরেক্ট গ্যাসিয়াতে পরিণত হয়, ঠিক আছে, এদের তরল ভাবটা থাকে না। নেক্সট আমরা দেখব হচ্ছে পুনঃশীলীভবন। পুনঃশীলীভবন জিনিসটা কি না, একটা কমন উদাহরণ দিয়ে আমরা দেখা যায়, আমরা সেই যদি দুটো বড় আইস কিউবকে আর কি নিয়ে তাদেরকে যদি গায়ে গায়ে ধরে যদি চেপে ধরি, দিয়ে যদি মানে খুব জোরে চেপে ধরে তারপর ছেড়ে দেবো, তাহলে যেটা হয় সেটা দেখা যায় যে ওই কিউব দুটো জুড়ে যায়, গায়ে গায়ে লেগে যায় একদম, এবং ওটা মানে শক্তভাবেই লেগে থাকে। এটার কারণ কি না, যখন এই যে দুটো আইস কিউব রয়েছে, এই একটা আইস কিউব এবং তার সঙ্গে এইখানে আরেকটা আইস কিউব বসানো হলো, দিয়ে এদেরকে যখন চাপ দেওয়া হচ্ছে তখন এই জায়গাটাতে যে প্রেশারটা পড়ছে, সেই প্রেশারের ফলে ওই জায়গায় ওই বরফটা, ওই শুধুমাত্র ওইটুকু অঞ্চলের বরফটা গলে একটু জল হচ্ছে। এবার যখন চাপটা ছেড়ে দেবো তখন ওই জলটা আবার বরফে পরিণত হবে, অর্থাৎ এই মধ্যবর্তী অংশের যে জলটা তৈরি হলো সেটা বরফে পরিণত হবে। পরিণত হলে কি হবে না, এই দুটো কিউবের যে মধ্যবর্তী জায়গা সেটা ওই বরফটা আঠার মতো কাজ করবে, আঠার মতো কাজ করে ওটা একটা করে দেবে, দিয়ে জুড়ে যাবে। এইরকম ঘটনাকে বলা হচ্ছে পুনঃশীলীভবন। অর্থাৎ কোনো একটা কঠিন পদার্থ তাকে তরলে পরিণত করে আবার কঠিনে পরিণত করা, সেইটাকেই বলা হচ্ছে পুনঃশীলীভবন। নেক্সট আমরা দেখবো হচ্ছে পদার্থের গঠন। তো পদার্থ এই যে জিনিসটা, এর যে ক্ষুদ্রতম যে অংশ আর কি, এর গঠন হিসেবে দেখলে এর সবচেয়ে ছোট যে অংশ যেটা দিয়ে পদার্থ তৈরি হয় সেটার নাম দেওয়া হয়েছে পরমাণু। তো সেটা নিয়ে বিজ্ঞানী ডাল্টন আর কি, তিনি একটা মডেল তৈরি করেছেন যেটাকে ডাল্টনের পরমাণুবাদ বলা হয়। সেইটা কি বলা হচ্ছে না, প্রত্যেকটা মৌল হচ্ছে খুব ছোট, অতি ক্ষুদ্র, অবিভাজ্য কণা দিয়ে তৈরি, যেটাকে বলা হচ্ছে পরমাণু। এবং রাসায়নিক বিক্রিয়াতে এই পরমাণুগুলোই অংশ নেয় এবং সেটা অভিন্নভাবে অংশ নেয়। দ্বিতীয় কী বলছে না, একই পরমাণুর ভর, ধর্ম, আয়তন, গঠন এটা একই হয়, আর ভিন্ন মৌলের মানে অন্য কোনো একটা পদার্থের তার আয়তন, ভর, ধর্ম সেটা এই আরেকটা মৌলের থেকে আলাদা হবে। তৃতীয় একটা বলা হচ্ছে সেটা হচ্ছে পরমাণুগুলো পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগের ক্ষুদ্রতম কণা সেটা গঠন করে। তো এই ছিল যে মানে মোটামুটি ডাল্টনের পরমাণুবাদটা। কিন্তু এর মধ্যে কিছু ত্রুটি লক্ষ্য করা যায়, যেটা মানে বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, যে অর্থাৎ যে এই যে অবিভাজ্য কণা দিয়ে তৈরি, দেখা গেছে যে পরমাণু জিনিসটা, এই মৌলের অতি ক্ষুদ্র অংশ এটা আর কি, সেটা অবিভাজ্য নয়, কারণ এটাও তিন ধরনের কণা দিয়ে তৈরি হয়, প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। আর এটা কি না, এই যে যৌগের ক্ষুদ্রতম কণা এই যে গঠন করে, এইটা যেটা বলেছেন উনি সেই সময় যে অণু এই ব্যাপারটা সেটা উনি তখনও মানে আবিষ্কার করতে পারেননি। তো এইটা ছিল যে ডাল্টনের পরমাণুবাদের ত্রুটি মূলত। তো আমরা দেখবো হচ্ছে এই যে পরমাণু এই জিনিসটা কীভাবে গঠিত হয়, কীভাবে তৈরি হয়। তো পরমাণুর যে ক্ষুদ্রতম মানে পরমাণু যা যা দিয়ে তৈরি আর কি, সেটা যদি আমরা দেখি তাহলে তিন ধরনের কণা দিয়ে তৈরি, সেটা হচ্ছে প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। এই তিন ধরনের কণা দিয়ে হচ্ছে পরমাণু তৈরি। তো আগে এদের সম্পর্কে জেনে নিই একটু, তারপরে এর গঠনটা দেখা যাবে। তো প্রোটন যেটা আর কি, প্রোটন আর ইলেকট্রন এরা হচ্ছে চার্জ পার্টিকেল, মানে হচ্ছে এদের আধান রয়েছে, এদের মধ্যে ইলেকট্রিসিটি রয়েছে। আর নিউট্রন হচ্ছে শুধুমাত্র নিস্তড়িত। তো প্রোটনের আধান যেটা আর কি, আধানের পরিমাণ যেটা, সেটা হচ্ছে 1.6 × 10⁻⁻⁹ কুলম্ব। আর ইলেকট্রনের ক্ষেত্রে সেটা হচ্ছে নেগেটিভ চার্জ। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। ইলেকট্রনের সেটা হচ্ছে -1.6 × 10⁻⁹ কুলম্ব। প্রোটনের ভর হচ্ছে 1.6725 × 10⁻24 গ্রাম। নিউট্রন যেটা, এটাও হচ্ছে ভর সম্পন্ন কণা, এবং এই তিনটের মধ্যে এরই ভর সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 1.6750 × 10⁻24 গ্রাম। আর ইলেকট্রন এর ভর হচ্ছে খুবই কম, সেটা হচ্ছে 9.1 × 10⁻28 গ্রাম। তাই ইলেকট্রনকে ভর বিহীন কণাই ধরে নেওয়া হয় আর কি, মানে ইলেকট্রনের ভরটাকে গণ্য করা হয় না, এতটাই কম ভর আর কি। তো এবার যদি এদের গঠন দেখি, তাহলে পরমাণুর যে মডেল তৈরি হয়েছিল সেটা হচ্ছে পরমাণুর কেন্দ্রে থাকবে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস তৈরি হবে হচ্ছে প্রোটন আর নিউট্রন দিয়ে, আর তাকে কেন্দ্র করে ঘুরবে হচ্ছে ইলেকট্রন। তো এইটা ছিল হচ্ছে পরমাণুর মেইন মডেল। কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস এবং তাকে মানে সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে হচ্ছে ইলেকট্রন। এবার
পরমাণু যত সংখ্যা মানে পরমাণু যত অন্য পরমাণুতে যাবো, ছোটো থেকে যত বড় পরমাণুর দিকে যাব আর কি, তত এই প্রোটন নিউট্রন এদের সংখ্যা বাড়বে, ইলেকট্রনের সংখ্যা বাড়বে। আর এটা বলা বাহুল্য যে যতগুলো প্রোটন থাকবে পরমাণুতে ততগুলোই ইলেকট্রন থাকবে। নিউট্রনের সংখ্যা তো চেঞ্জ হতে পারে, কিন্তু প্রোটন যতগুলো ইলেকট্রনও ততগুলো, এই নাম্বারটা চেঞ্জ হবে না। সেটা পরমাণুর ক্ষেত্রে যদি নাম্বারটা চেঞ্জ হয়, মানে প্রোটন বেশি ইলেকট্রনটা কম, তাহলে সেটা পরমাণু থাকবে না, সেটা হয়ে যাবে আয়ন। এবং সেটার মধ্যে তখন চার্জ চলে আসবে। কারণ কি না, আমরা কি দেখলাম, প্রোটন আর ইলেকট্রন দুটোই হচ্ছে তড়িৎদ্রস্ত কণা, দুটোর মধ্যেই কারেন্ট রয়েছে। কিন্তু আমরা এই যে পেনটা, যেটা পেনটাও তো কোনো কোনো পরমাণু দিয়ে গঠিত। তো আমি পেনটাকে ধরছি, আমার তো কারেন্ট লাগবে না তাহলে, কিন্তু লাগছে না কেন? এদের মধ্যে তো চার্জ রয়েছে। কারণটা আর কিছুই না, এই দুটো সমান পরিমাণে রয়েছে বলে এই প্লাস চার্জ আর মাইনাস চার্জ একে অপরকে ক্যান্সেল করছে, দিয়ে পরমাণু টোটাল পরমাণুটা নিস্তড়িত হয়ে যাচ্ছে। তাই যে কটা প্রোটন সে কটা ইলেকট্রন থাকতে হবে। যদি একটা ইলেকট্রন কমে যায় তাহলে সেক্ষেত্রে একটা প্লাস চার্জকে কাটার জন্য কেউ থাকছে না। বাকি সমস্ত হয়তো 10টা প্লাস চার্জ 9টা মাইনাস চার্জ রয়েছে, তাহলে 9টা প্লাস চার্জকে 9টা মাইনাস চার্জ ক্যান্সেল করলো, কিন্তু একটা প্লাস চার্জ রয়ে গেল, সেটা প্রবলেম করবে, মানে সেটার জন্য কারেন্ট থাকবে আর কি। তো সেই ব্যাপারটা যেহেতু থাকে না, তা অর্থাৎ সেখান থেকে বোঝা যায় যে দুটোর পরিমাণটা সমান রয়েছে। তো এটা ছিল যে পরমাণুর মূল মডেল। এবার এই যে কক্ষগুলো রয়েছে, যে কক্ষতে ইলেকট্রন ঘোরে আর কি, সেই কক্ষগুলো একটা নয়, কক্ষগুলোর আবার ভাগ রয়েছে। যেমন এইটা হচ্ছে প্রথম কক্ষ, যেটাকে বলা হয় কে কক্ষ। এরপরে যে কক্ষ, সেই কক্ষটা হচ্ছে এল কক্ষ। তারপরে আছে এম কক্ষ, এন কক্ষ, এরকম করে বিভিন্ন কক্ষগুলোর নাম দেওয়া হয়েছে। এবং কক্ষগুলোতে ইলেকট্রন কতগুলো থাকবে তারও একটা সংখ্যা নির্দিষ্ট রয়েছে। যেমন প্রথম কক্ষেতে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে, সেই পরমাণুটার নাম হচ্ছে হিলিয়াম পরমাণু, যার একটি কক্ষ এবং সেই পুরো কক্ষটা ইলেকট্রন দিয়ে ভর্তি, অর্থাৎ 2টো ইলেকট্রন কমপ্লিট, সেটা হচ্ছে হিলিয়াম পরমাণু। এর পরবর্তী কক্ষ মানে এখানে 2টো হওয়ার পর তারপর যখন এল কক্ষ শুরু হবে, এল কক্ষতে ম্যাক্সিমাম থাকতে পারে হচ্ছে 8টা। তারপরে এম কক্ষতে ম্যাক্সিমাম থাকতে পারে হচ্ছে 18টা। তারপরে কক্ষতে ম্যাক্সিমাম 32টা। এইভাবে সংখ্যাগুলো চেঞ্জ হতে থাকে। তো এইটা ছিল হচ্ছে পরমাণুর গঠন। এবার একটা পরমাণুতে যেগুলো আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা জিনিসটা কি না, পরমাণুটার ওয়েট কত, কত ভর রয়েছে পরমাণুটা, সেটা কি করে কাউন্ট হবে না, সেটা হচ্ছে প্রোটন আর নিউট্রন, এদের সংখ্যাকে যোগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে ভর সংখ্যা। প্রোটন কতগুলো, নিউট্রন কতগুলো, সেই সংখ্যাটা দেবে হচ্ছে ভর সংখ্যা। পরমাণু ক্রমাঙ্ক যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র প্রোটন সংখ্যা, অর্থাৎ কতগুলো প্রোটন রয়েছে সেটার উপর ডিপেন্ড করবে পরমাণু ক্রমাঙ্ক। তো যেমন উদাহরণ হিসেবে দেওয়া যায়, কার্বন, এই যে পরমাণুটা, এর প্রোটন হচ্ছে 6টা, নিউট্রনও হচ্ছে 6টা। তাহলে কার্বন পরমাণু ক্রমাঙ্ক কত না 6, যেহেতু প্রোটন 6টা। আর ভর সংখ্যা কত না, এই 6 আর 6 যদি যোগ করি তাহলে হবে 12। তো সেটাকে লেখা হয় কীভাবে, পরমাণু ক্রমাঙ্ক যেটা সেটাকে লেখা হচ্ছে নিচের দিকে, ঠিক আছে, হয় এখানে বা এখানে, তো লেখা হলো 6। আর সেমভাবে ভর সংখ্যা যেটা সেটা লেখা হয় উপরের দিকে, হয় এখানে বা এখানে, তো এখানে লিখলাম আমি 12। তো এইটা হচ্ছে কার্বন পরমাণুর পুরো রূপটাকে আর কি দেখানো হচ্ছে, যে মানে পুরো চিহ্ন মানে সম্পর্ক দিয়ে আর কি রূপটাকে দেখানো হচ্ছে, যে এর ভর সংখ্যা কত, এর পরমাণু ক্রমাঙ্ক কত বা পারমাণবিক সংখ্যা কত, সেটা হচ্ছে এইভাবে। তো এটাকে চাইলে এভাবে নয়, অন্যভাবেও লেখা যায়। যেমন এখানে 12C, এখানে 6, এটাও লেখা যায়। আবার 12C, মানে এখানে 12, এখানে 6, বা এখানে এটা থেকে আবার এখানে 6, এরকম যেভাবে খুশি লেখা যায়। মোদ্দা কথা, পরমাণু ক্রমাঙ্ক যেটা সেটা নিচে থাকতে হবে আর ভর সংখ্যা উপরে থাকতে হবে, এভাবে লেখা হবে। তো যদি এরকম দেওয়া হয় আর কি, যে এটা যদি দেওয়া হয় তাহলে এখান থেকে যেটা শুধুমাত্র এই জিনিসটা থেকে যে প্রশ্নগুলো যেটা আসতে পারে, সেটা একটা দিতে পারে হচ্ছে এর প্রোটন সংখ্যা কতগুলো, এর ভর সংখ্যা কতগুলো, আর একটা হচ্ছে নিউট্রন সংখ্যা কতগুলো, এরকম প্রশ্ন দিতে পারে। তাহলে প্রোটন সংখ্যা মানে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, সেটা কত না 8টা।
ভর সংখ্যা মানে হচ্ছে টোটালটা উপরে লেখা 16, তো প্রোটন সংখ্যা যেমন এটা হচ্ছে 8, ভর সংখ্যা হচ্ছে 16, তাহলে নিউট্রন সংখ্যা কত? টোটালটা থেকে আমি প্রোটনটা বিয়োগ দেবো, তাহলে 16 বিয়োগ 8 মানে হচ্ছে 8, তাহলে নিউট্রনও হচ্ছে 8টা। কিন্তু তার মানে এই নয় যে সমস্ত পরমাণু, যেমন কার্বনে দেখলাম হচ্ছে প্রোটন 6টা নিউট্রন 6টা, প্রোটন আর নিউট্রনের সংখ্যা সমান। অক্সিজেনের ক্ষেত্রে প্রোটন আর নিউট্রনের সংখ্যা সমান, কিন্তু তার মানে এই নয় যে সব পরমাণুতেই কিন্তু সেটা সমান হবে। ঠিক আছে, সব পরমাণুতে সমান নাও থাকতে পারে। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, ইউরেনিয়াম 235, যেটা আর কি যেটা যেটা আর কি পরমাণু বোম তৈরিতে ব্যবহৃত হয়, 235-92, এই যে পরমাণুটা, এর ক্ষেত্রে যদি বলে নিউটন সংখ্যা কত, তাহলে সেক্ষেত্রে কী করব, 235 থেকে আমি 92কে বিয়োগ করব, বিয়োগ করলে হচ্ছে 143, তাহলে এর 92খানা প্রোটন রয়েছে কিন্তু 143টা নিউট্রন রয়েছে। এইভাবে পরমাণুর এই প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা এগুলো ক্যালকুলেট করা যায়। তো হতে পারে এমন পরমাণু আর কি যার পরমাণু ক্রমাঙ্কটা সেম, অর্থাৎ প্রোটন সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা আলাদা, মানে নিউট্রনের সংখ্যাটা হেরফের রয়েছে। সেরকম যে পরমাণু তাদেরকে আমরা বলবো হচ্ছে আইসোটোপ। যেমন ইউরেনিয়াম 235, এটা হচ্ছে একটা ইউরেনিয়াম, আর একটা হয় U-238-92, দুটোরই প্রোটন সংখ্যাটা সেম কিন্তু ভর সংখ্যাটা আলাদা। তো যে পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা বলবো হচ্ছে আইসোটোপ। ঠিক আছে, আবার যদি এমন হয় পরমাণুটা নিউট্রন সংখ্যাটা সেম, দুটো পরমাণু নিউট্রন সংখ্যা সেম, তাদের কিন্তু ভর সংখ্যা প্রোটন সংখ্যাটা আলাদা, তাদেরকে আমরা বলবো হচ্ছে আইসোটোন। আবার যদি এমন হয় যে দুটো পরমাণুর ভর সংখ্যা সেম কিন্তু তাদের প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা এটা আলাদা, দুটো একই পরমাণু নয় আর কি, মানে অন্য আলাদা মৌল আর কি, কিন্তু তাদের ভর সংখ্যাটা সেম, তাদেরকে আমরা বলবো হচ্ছে আইসোবার। তো এটা মনে রাখার সুবিধা কি, আইসোটোপ, পি ফর প্রোটন, আইসোটোন, দন্তে নন এন ফর নিউট্রন, আর আইসোবার, বার অর্থাৎ বার থেকে চেঞ্জ করলে হয় ভর। এইভাবে মনে রাখা যায়, আইসোটোপ প আসছে তাহলে প্রোটন সমান, আইসোটোন ন আসছে মানে এন মানে নিউট্রন, নিউট্রন সমান, আইসোবার বার কথাটাকে চেঞ্জ করলে হবে ভর, তাহলে সেটার ক্ষেত্রে ভর সংখ্যাটা সমান। এইভাবে এদেরকে সহজে মনে রাখা যায় যে কার ক্ষেত্রে কি সমান হবে। তো এটা ছিল হচ্ছে পদার্থের গঠন। নেক্সট আমরা দেখব হচ্ছে পদার্থের ধর্ম। পদার্থের ধর্ম হচ্ছে কিনা যেখান থেকে আমরা পদার্থটার বৈশিষ্ট্য জানতে পারবো, সেটা হচ্ছে পদার্থের ধর্ম। তো দু ধরনের ধর্ম আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ভৌত ধর্ম, আর একটা হচ্ছে রাসায়নিক ধর্ম। এই দু ধরনের ধর্ম আছে। তো ভৌত ধর্ম জিনিসটা কি না, যে ধর্ম থেকে পদার্থটার প্রকৃতি আচরণ এটা জানতে পারছি সেটা হচ্ছে পদার্থের ভৌত ধর্ম। আর রাসায়নিক ধর্ম হচ্ছে যেখান থেকে পদার্থের গঠনটাকেও জানতে পারবো, সেটা হচ্ছে রাসায়নিক ধর্ম। ভৌত ধর্ম অর্থাৎ হচ্ছে কীরকম, কোনো পদার্থের স্বাদ, গন্ধ, কঠিন না তরল না গ্যাসীয়, এই যে ব্যাপারগুলো আর কি, এগুলো হচ্ছে ভৌত ধর্ম। স্বাদ, গন্ধ, তার অবস্থা, স্থিতিস্থাপক নাকি স্থিতিস্থাপক নয়, এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে তার ভৌত ধর্ম। আর রাসায়নিক ধর্ম হচ্ছে কি না সেটা আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারবো না, রাসায়নিক ধর্ম জানতে গেলে তাকে রাসায়নিক বিক্রিয়া করাতে হবে, সেটা হচ্ছে রাসায়নিক ধর্ম, সেখান থেকে জানতে পারবো। যেমন হচ্ছে পদার্থটাকে যদি আমি জলে গুলে দিই তাহলে সেটা জলের দ্রাব্য নাকি দ্রাব্য নয়, ঠিক আছে, বা যদি দ্রাব্য হয় তাহলে কিসের দ্রাব্য, হয়তো জলের দ্রাব্য হলো না, তাহলে কিসের দ্রাব্য হতে পারে, মানে কী দিয়ে তাকে গোলানো যাবে, ঠিক আছে, এরকম। এগুলো হচ্ছে রাসায়নিক ধর্ম। পদার্থটা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে নাকি বিক্রিয়া করছে না, তাহলে যদি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তাহলে কী ধরনের যৌগ উৎপন্ন করলো, তাহলে সেটা কি ধাতু ধর্মী না অধাতু ধর্মী, এই ধরনের যে ব্যাপারগুলো সেগুলো আমরা জানতে পারবো হচ্ছে রাসায়নিক ধর্ম থেকে। তো এর থেকে হচ্ছে কিছু পরিবর্তন ঘটে, যেমন হচ্ছে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন কি না, একটা পদার্থ তার অবস্থার চেঞ্জ, মানে সে মানে অবস্থাটা বা আকৃতি গঠন, এটা মানে আকৃতিটা চেঞ্জ হতে পারে, অবস্থা চেঞ্জ হতে পারে, কিন্তু তার মানে পদার্থটার গঠন চেঞ্জ হয়ে যাবে না, মানে পদার্থটা ওই পদার্থই থাকবে, অন্য কোনো পদার্থে ট্রান্সফার করবে না, সেটাকে বলা হচ্ছে তার ভৌত পরিবর্তন। যেমন বরফ যেটা রয়েছে, বরফ যেটা তৈরি আর কি, সেটা হচ্ছে
H2O, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, এটা মিলিয়ে বরফ তৈরি। আমি যদি এটাকে জল করি তাহলে জলটার ক্ষেত্রে কিন্তু তাই থাকবে H2O। যদি এটাকে বাষ্প করি তাহলে তার ক্ষেত্রেও সেম H2O। অর্থাৎ ওর গঠনে চেঞ্জ হচ্ছে না, খালি অবস্থাটা চেঞ্জ হচ্ছে, কঠিন থেকে তরল হলো, তরল থেকে গ্যাসি হলো, এই চেঞ্জটা হলো। আরেকটা কি না, ওর উষ্ণতা বাড়তে শুরু করলো, তাপ বেশি থাকলো। কিন্তু সোডিয়াম, এই যে ধাতুটা, একে যদি আমি জলের মধ্যে ফেলে দিই তাহলে সেক্ষেত্রে যেটা দেখা যায়, একটা বিস্ফোরণ করে সোডিয়াম ধাতুটা জলের মধ্যে এলোমেলো ঘুরবে, দিয়ে সেটা চেঞ্জ হয়ে যাবে, সেটা তখন আর ধাতু থাকবে না, অন্য কিছু হয়ে যাবে। বা খুব কমন যেটা আর কি নিচের ঘরেতেও করা যায়, কিন্তু খুব সাবধানে করতে হবে, সেটা হচ্ছে যেটাকে আমরা বাজারে যেটা মিউরেটিক অ্যাসিড বলি, যেটাকে আমরা আমাদের ঘরের যে পায়খানার প্যান যেটাকে পরিষ্কার করার জন্য এটাকে ইউজ করা হয়, মিউরেটিক অ্যাসিড। তো এই মিউরেটিক অ্যাসিড খুব সামান্য পরিমাণে নেওয়া হলো, যেটা সংকেত হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটাই বাণিজ্যিক নাম হচ্ছে মিউরেটিক অ্যাসিড। তো এটার মধ্যে যদি আমরা ক্যালসিয়াম কার্বনেট, এই জিনিসটা যদি আমি অ্যাড করি, ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ মার্বেল পাথর, মার্বেল পাথরকে গুঁড়ো করে বা কুচি করে সেটাকে যদি আমি HCl এর মধ্যে সামান্য একটা জায়গায় নিলাম, হোমিওপ্যাথি ওষুধের শিশির মধ্যে আর কি, সেখানে নিলাম, দিয়ে তার মধ্যে যদি HCl একটু দিলাম, মার্বেল পাথরটা দিলাম, দিয়ে যদি একটু সামান্য যদি গরম করি, তাহলে দেখা যাবে যে যে শিশিটা যেভাবে রাখা আছে আর কি, টেস্ট টিউব তো সবসময় নাও থাকতে পারে, ঘরে বসে যেহেতু করা হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আর কি এই শিশিটার যে মুখ আর কি, এখান থেকে একটা গ্যাস বেরোচ্ছে। এখানে হয়তো মার্বেল পাথরের কুচিগুলো এভাবে রয়েছে HCl দিয়ে ঢাকা, এবং এখানে দেখা যাচ্ছে একটা গ্যাস বেরোচ্ছে। এই গ্যাসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। অর্থাৎ এরা বিক্রিয়া করছে, দিয়ে এই যে মার্বেল পাথরটা, এটা সেটার মার্বেল পাথর থাকছে না, ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওটা চেঞ্জ হয়ে ক্যালসিয়াম ক্লোরাইডে পরিণত হচ্ছে। যেটা ক্যালসিয়াম কার্বনেট ছিল সেটা চেঞ্জ হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইডে, ঠিক আছে। আর HClটা তখন আর HCl থাকবে না, ওটা আস্তে আস্তে জলে পরিণত হবে, আর ভেতরে ক্যালসিয়াম ক্লোরাইড থাকবে, আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে চলে আসবে। তো এই গ্যাসটা যেটা বেরোবে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো এইগুলো হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আর কিন্তু এইগুলোকে অ্যাড করে আবার এই দুটো জিনিসে ফেরত আনা সেটা সম্ভব হবে না। রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে যে দু ধরনের পরিবর্তন হয় বটে, কিন্তু গঠন চেঞ্জ হয়। রাসায়নিক পরিবর্তন হচ্ছে একটা হয় একমুখী পরিবর্তন, আর একটা হয় উভমুখী পরিবর্তন। একমুখী অর্থাৎ যেটাতে হচ্ছে আমি যেটা দিয়ে শুরু করেছি সেখান থেকে অন্য একটা জায়গায় ট্রান্সফার করলাম, ব্যাকে আর আসতে পারবো না। যেমন কি আমরা যে চাল ফুটিয়ে ভাত তৈরি করি, ভাতটাকে কিন্তু আর ব্যাক করে চালে আনা যাবে না। চাল থেকে একবার ভাত তৈরি হয়ে গেল মানে ওটা কিন্তু কমপ্লিটলি একটা ভাতের যে গঠন সেটা তৈরি হলো। ওটা যতই শুকিয়ে যাক না কেন, সেটা শুকিয়ে গেলে শুকনো ভাত হবে, কিন্তু চালে পরিণত হবে না। চালের মতো হয়তো দেখতে হতে পারে, কিন্তু ওটা চাল নয়, ওর গঠন চেঞ্জ হয়ে গেছে। কিন্তু কিছু পরিবর্তনের ক্ষেত্রে সেটা উভমুখী হয়, মানে এক জায়গা থেকে অন্য জায়গাতে আসা যায়, আবার ঘুরিয়ে বা ব্যাক করা যায়। তো তাদেরকে আমরা বলছি উভমুখী পরিবর্তন। তো মূলত এই ছিল হচ্ছে এই চ্যাপ্টারটা। এখান থেকে ছোটো ছোটো প্রশ্ন আসতে পারে, হয়তো কিছু বড় প্রশ্ন আসতে পারে, যেমন ডাল্টনের পরমাণুবাদ, এইটা একটা বড় প্রশ্ন। ডাল্টনের পরমাণুবাদের ত্রুটি, এটাও একটা প্রশ্ন আসতে পারে। আইসোটোপ, আইসোটোন, আইসোবার কাকে বলে, এটা আসতে পারে। পরমাণুর ক্ষুদ্রতম অংশগুলো কী কী, সেটা আসতে পারে। এরকম বিভিন্ন পদার্থের তিনটে অবস্থার পরিবর্তন, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এবং এই যে ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, পদার্থের ভৌত ধর্ম কী কী, রাসায়নিক ধর্ম কী কী, এরকম প্রশ্ন আসতে পারে। তো আজকে যে ক্লাসটা সেটা এখানেই শেষ করছি।